12 দিন ধরে নানা নাটকীয়তা এবং জল ঘোলা হয়েছে। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছিল সেখানে হামলা পাল্টা হামলা এবং এক পর্যায়ে সেখানে আমেরিকা নিজেরও যুক্ত হয় পাল্টা হামলায়। আজকেই কাতারে আমেরিকান ঘাঁটিতে মিসাইল হামলা করেছে ইরান। কিন্তু এত নাটকীয়তার পর সবশেষ যে স্বস্তির খবরটি এলো সেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন তার ট্রুথ সোশ্যালে যে ইসরায়েল এবং ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী 6 ঘন্টার মধ্যে সেটি কার্যকর হবে বলেও তিনি জানিয়েছেন। যদিও স্পিকার মাইক জনসন এই শান্তি প্রস্তাব কিংবা এই চুক্তিটিকে চমৎকার 3টি শব্দে তিনি এটি ব্যাখ্যা করছেন। তিনি বলেছেন শক্তির মাধ্যমে শান্তি, অর্থাৎ আমেরিকা শক্তি প্রদর্শন করেছে এবং পরবর্তীতে শান্তি আলোচনার কথা আসছে। যদিও তেহরান শুরুতে বলছিল যে তারা এই শান্তি প্রস্তাবের খসড়া পায়নি, কিন্তু কাতারের প্রধানমন্ত্রী তিনি নিশ্চিত করেছেন তেহরান শেষ পর্যন্ত এই শান্তি আলোচনায়, অর্থাৎ যেটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বলা হচ্ছে সেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাই মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেটি গত 12 দিন ধরে উত্তাল ছিল সেটি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। যদিও যুদ্ধে আসলে শেষ বলে কিছু নেই, তাই এটি কোথায় গিয়ে দাঁড়াবে, এই হামলা পাল্টা হামলা, এটি রেশ কতদিন ধরে থাকবে, বিশ্বের অর্থনীতি বাণিজ্য রাজনীতি সবকিছুতে এটি কতটা প্রভাব ফেলে সে বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক 9 জন প্রার্থী, কিন্তু 2 জন প্রার্থী আলোচনা আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং মুসলিম অ্যাসেম্বলিম্যান তরুণ তুর্কি মাত্র 33 বছর বয়সী জোরান মামদানি। তিনিও বেশ হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস দিচ্ছেন। ভোটাররা ভোট দিতে যাবেন সেসব বিশ্লেষণ আমরা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল এবং আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ, বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে দর্শক যারা দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, অনেক ঘটনাই তো ঘটলো গত 12 দিন ধরে, আমরাও আমাদের এই আলোচনায় অনেক বিশ্লেষণ করেছি, আপনাদের বিশ্লেষণ শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ দিয়ে পূর্ণাঙ্গ শান্তি যুদ্ধবিরতির ঘোষণাটি এলো। তিনি যে বিবৃতিটি দিচ্ছেন সেখানে তিনি বলছেন এটি ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, অর্থাৎ বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে যুদ্ধটা করছিল ইসরায়েল এবং ইরান এবং শান্তিটা আনলেন মার্কিন প্রেসিডেন্ট, আমেরিকান প্রেসিডেন্ট। এইখানে যে আমেরিকা জড়িত হয়ে পড়েছে, আমেরিকান 3টি পারমাণবিক স্থাপনায় ইরানের আমেরিকা হামলা চালিয়েছে, পরবর্তীতে পাল্টা হামলা চালালো ইরান, সেই সব বিষয়গুলো খুব একটা উঠে আসছে না। আসলে এই যুদ্ধ বিরতি পূর্ণাঙ্গ যেটি বলা হচ্ছে এটি কতটা শান্তি আনবে বলে আপনি ধারণা করছেন? এটা বলা মুশকিল এখনই। আমরা আশা করব যেন আপনি যেটা বলেছেন, আশা করব, আন্তরিকভাবে প্রার্থনা করব যেন শান্তি আসে, যেন ইরান দেশটি এবং ওই অঞ্চল মানে যুদ্ধ বিধ্বস্ত না যায়, যেন পৃথিবীর মানুষের জন্য, ওই অঞ্চলের লোকদের জন্য শান্তি আমাদের কামনা। কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। একটা হচ্ছে, এটা আপনি বললেন ট্রাম্প এমন ভাবে বলেছেন যেন এটা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, কিন্তু তিনি যখন মানে তাদের বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করার পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কথাবার্তা সলা পরামর্শ ক্রমে মানে আমরা এই সবকিছু পরিচালনা করছি। এরপরে নেতানিয়াহু আবার আরেক দিকে এগিয়ে গিয়ে একেবারে আগাগোড়া সবসময় ট্রাম্পের সাথে যোগাযোগ করে, যোগাযোগের মাধ্যমে হোয়াইট হাউসের সাথে যোগাযোগের মাধ্যমে তারা যে যুদ্ধ করছেন সেটা স্পষ্ট করে দিয়েছেন। এই একটা। 2 নম্বর হচ্ছে তাদের দুজনের কতগুলো ইম্পর্টেন্ট ভাষ্য মিল আছে। একটা হচ্ছে নেতানিয়াহু ইসরায়েল কর্তৃক ইরান আক্রমণ শুরুর প্রায় প্রথম দিকেই তিনি বলেছেন, ইরানের জনগণ, তোমাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছি আমরা, তোমরা এই মোল্লাতন্ত্রের পতন ঘটাও, তোমার জন্য এটা একটা স্পষ্টভাবে আরেকটু বেশি বিশদ করে বলেছেন তিনি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবারই সেখানকার এই সরকারের পতন ঘটিয়ে অন্য সরকার আনার কথা বলেছেন, যদি ওরা
অবশ্যই দ্যার ইজ এ ক্যাভিট একটা আছে, এমন ভাবে বলেছেন তারা যদি ইফ দে ক্যানট মেক ইরান গ্রেট অ্যাগেন, ওনার ওই মেক আমেরিকা মেগার গ্রেট মতো অ্যাগেন মিগা মাগা, ওইটা বলছিলেন। হচ্ছে জি। মিগা। আচ্ছা, তো মিগা করতে না পারলে তাদের থাকা দরকার কি, তো তাদের চলে যাওয়া উচিত। কিন্তু কথাটা হচ্ছে রেজিম চেঞ্জ, ওই সরকারের পরিবর্তন। তো এখন কথা হচ্ছে ইরানের এই সরকার যুদ্ধবিরতি মেনে নিয়েছে, তারা দেশের ধ্বংস চায় না, কিন্তু কথা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর একটা আছে, ট্রাস্ট কতটা হবে এবং ওদের উপরে কতটা চাপ আসে। যুদ্ধবিরতি হলো ওই দুই দেশের ভিতরে, যুক্তরাষ্ট্র যে যে চায় সেটার থেকে তো তারা কি সরে এসছে, সেটা হচ্ছে ওদের সমস্ত পারমাণবিক মানে এনরিচমেন্ট প্রোগ্রাম থেকে পরিশুদ্ধকরণ এবং মানে সেটাকে সমৃদ্ধকরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তাকে ছড়িয়ে আসতে হবে। কেবল অস্ত্র তৈরি, পারমাণবিক অস্ত্র তৈরি না ওটা, এবং এর আগে যেটা যুক্তরাষ্ট্র দাবি করেছিল সেটা হচ্ছে তাদের কাছে সমৃদ্ধকৃত যত ইউরেনিয়াম আছে সবগুলো হস্তান্তর করতে হবে। তো এখন কথা হচ্ছে লেটেস্ট একটা সংবাদে আমি কয়েকদিন থেকে দেখছি 400 কিলোগ্রাম অথবা 400 পাউন্ড এনরিচড ইউরেনিয়াম ওদের করে ফেলেছিল। এটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশনের রিপোর্টের ভিত্তিতে তারা বক্তব্য দিয়েছেন। ইন্টারন্যাশনাল আইএপি এর মানে প্রতিনিধিরা সেখানে সবসময় ওদের খবরদারি করেছেন, ওখানে পাড়া দিয়েছেন। তাদের বক্তব্য 400 কিলোগ্রাম বা 400 পাউন্ড, এটা কিলোগ্রাম না পাউন্ড ভুলে গেছি, তাদের এনরিচড, সেটা তারা কোথায় সরিয়েছে সেটা খুঁজে বের করতে হবে। ইসরায়েল বলেছে আমরা জানি কোথায় আছে, যুক্তরাষ্ট্র সব নখদর্পণ রাখে, ইসরায়েল জানে, যুক্তরাষ্ট্র জানে, এইটা সেটা উদ্ধার করা একটা জিনিস। তারপরে হচ্ছে আপনার তাদের এই প্রোগ্রাম থেকে সরে আসার কথা, এবং তাদের মানে এমনকি তাদের মানে ট্রাম্প সাহেব বলেছেন যে তাদের ওরা বলছে আমাদের বিদ্যুৎ ইত্যাদির জন্য রিসার্চ ছাড়া, অন্যান্য মানে মেডিকেল রিসার্চ ইত্যাদি ছাড়া আমাদের বিদ্যুৎ উৎপাদন প্রচুর তেলের উপরে ভাসছে, ওদের এটার দরকার কি, তেল দিয়ে তারা তাদের বিদ্যুৎ উৎপাদন করবে। ফলে তাদের হাতে এরা রাখতে চায় না ওই সমৃদ্ধ, সেটা নিয়ে দর কষাকষি হবে। সেটা কি ইরান পুরোপুরি হস্তান্তর রাজি হবে, এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় আরেকটা হতে হচ্ছে, দেখুন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও তিনি মানে বলেছিলেন তারা যুদ্ধ হয়েছে, সে আরেকটা মিটিং ওমানে অথবা কাতারে হওয়ার কথা ছিল, সম্ভবত মানে তার আগে আগে মানে ইসরায়েল আক্রমণ শুরু করে দিল, ওইটা শেষ হওয়ার আগে, ওইখানে মিটিং হওয়ার আগে, মিটিং তারিখ ডেট সময় ঠিক হয়ে গিয়েছিল তার আগে একটা। তারপর তিনি বললেন 2 সপ্তাহ সময় দিচ্ছি, এটা ইরানকে বললেন। 2 সপ্তাহ সময় দিয়ে ওই ইরানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপে গেলেন, ইউরোপিয়ান 3 জন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা বলছেন। এর ভিতর তিনি বলছেন ওদের সাথে কথা বলেন নাই, বলতে হবে আমাদের সাথে, এটা বললেন। তারপর দিন মানে 2 সপ্তাহ টাইম দিয়ে দ্বিতীয় দিন পরেই তিনি আক্রমণ করলেন। ফলে ওনার ব্যাপারে, যুক্তরাষ্ট্রের ব্যাপারে তারা ভরসা করতে পারবে কিনা, ভরসার ব্যাপার একটা আছে। এরা আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, একটা ঠেকায় পড়ি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আছে, তারা রাজি হয়েছে একটা, কিন্তু তারা ট্রাস্ট করতে পারবে কিনা যে আমাদেরকে আবার ধরে বেঁধে ফেলবে না তো, হঠাৎ অপারেশন চালিয়ে আমাদেরকে আবার ঢুকিয়ে দেবে না তো, আমাদেরকে মেরে ফেলবে না তো, আমাদের এরা আবার এই যে বিধ্বংসী ইয়া দিয়ে B2 বোমারু বিমান দিয়ে ভিতরে ধ্বংস করতে পেরেছে বলে এদের সমস্ত তথ্য বলছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন আমরা অবলিটারেট করে ফেলছি, নির্মূল নিশ্চিহ্ন খতম করে ফেলেছে, কিন্তু পরবর্তী রিপোর্ট গুলোতে বলা হচ্ছে যে না, আসলে তা সম্ভবত হয়নি। যদি না হয়ে থাকে তাহলে এটার জন্য আবার অ্যাটাক করার কথা আমরা এদের মুখে শুনেছি। ফলে এখন যদি অ্যাটাক নাও করে, ওগুলার ক্ষেত্রে কি ব্যবস্থা তারা নিতে পারে, সেটার আবার প্রবেশ পথ যেদিকে ওদের যাতায়াতের পথ, সেটা ইসরায়েল গতকাল বন্ধ করে দিয়ে সেটা বন্ধ করে দিয়েছে। ফলে বেশ একটা ঘোলাটে পরিস্থিতি। এমন না, সবচেয়ে বড় হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর ব্যাপারটা, বুঝছেন, যুদ্ধ হয় লোকের ভিতরে আসলে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে, আলোচনা হয়েছে, সমস্ত যুদ্ধ হয়, কিন্তু কথা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর, ট্রাস্ট ডেফিসিট যদি থাকে, তখন ওরা তাদের নিজেদের রক্ষা করার জন্য কি কি বিকল্প ব্যবস্থা নেবে ক্ষমতা টিকে থাকার জন্য। আর এরা যে দীর্ঘদিন থেকে ওই সরকারের বিরোধী, এটা তো জানাই আছে।
তারপর ওরা কাকে ক্ষমতা আসার জন্য আনার জন্য যোগাযোগ সৈয়দ করছে। মোহাম্মদুল্লাহ, আপনার কাছে তর্কের খাতিরে এই প্রশ্নটি রাখতে চাই, এটি জাস্ট তর্কের খাতিরেই করা। সেটি হলো, বলা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো জানি এই যুদ্ধ ত্রিমুখী একটা যুদ্ধ ছিল, সেখানে আমেরিকা এবং ইরানও আছে। এই আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তো, নাকি সেটা একটা গ্যাপ থেকে যাচ্ছে? ইরানের উপরে আক্রমণ করেছে লিমিটেড, তারা বলছে যে ভাইস প্রেসিডেন্ট এবং ডিফেন্স সেক্রেটারি বলেছেন এটা ইরানের বিরুদ্ধে যুদ্ধ না, ওদের পারমাণবিক এটার বিরুদ্ধে। তো সেটাও তো একটা আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে, সেখানেও একটা ডেফিসিট থেকে গেছে, উজ্জ্বল থেকে গেছে, অস্পষ্ট থেকে গেছে। কিন্তু তিনি নিজে যেহেতু ঘোষণা করছেন, ধরে নেওয়া যায় যে আপাতত তিনি নিজে ওখানে আক্রমণের করার কথা বলছেন না, কিন্তু সেখানে উজ্জ্বল থেকে গেছে। ব্যাপারটা বুঝছেন, এখানে ওই দুই দেশ আর ওই দুই দেশ এরা বললেই ইসরায়েল তাদের গুপ্ত ভাতব দিয়ে অন্যান্য ভাবে করবে নাকি? তারপরে ইসরায়েল যদি ওদের উপরে আক্রমণ করে থাকে, নিজের বানানো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে, নিজের কিছু অস্ত্র আছে, তাদের সফিস্টিকেটেড মিলিটারি টেকনোলজি তাদের আছে, কিন্তু অস্ত্র যেগুলো ব্যবহার করছে আপনি বলতে পারেন 90% বা তার বেশি এই দেশ সাপ্লাই দিয়েছে, কিছু ইউরোপে দিয়েছে, ম্যাক্সিমাম এই দেশ দিয়েছে। তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, যেটা দিয়ে প্রতিহত করা যায় আক্রমণকারী মিসাইল ইত্যাদি, সেগুলো এদের দেওয়া অস্ত্র। তারপরে আপনার বাইডেন এইটা আমরা ট্রাম্পের উপরে ক্ষিপ্ত হয়ে অনেকে ভাবছেন যে ইনি শুরু করে দিয়ে, ঘটনাটা কিন্তু তা না। ওই যে আগে বাইডেন সময় সে তো ওখানে ওই যে একদিকে তো লাইসেন্স দিয়েছে, পারমিশন দিয়ে দিয়েছে বলতে গেলে ইরানে গাজাতে ধ্বংসলীলা চালার জন্য, মৌখিক কিছু কথাবার্তা এদিক সেদিক বলছে। আবার তাদেরকে F-35 যুদ্ধ বিমান থেকে শুরু করে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করে, সেগুলো কোনোটাই গাজা ব্যবহার করে না, কোনোটাই লেবাননের হিজবুল্লাহর জন্য না, কোনোটাই ইয়েমেনের হুতিদের জন্য না। ফলে তাদের জন্য সাপ্লাই। এটা তখন থেকেই অভিজ্ঞ ব্যক্তিরা বলেছেন ডেফিনেটলি এটা ইরানের জন্য প্রস্তুতি হচ্ছে। ওই আগের ওই ব্যক্তির আমলে এগুলো শুরু হয়েছে। সমস্ত ইসরায়েল কখনো একা যুদ্ধ করে না, যখন যুদ্ধ করে শেষ করছে এই বাক্য বলে, তখন যত যুদ্ধ আমরা দেখেছি তাদের যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমস্ত কিছু সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য করে। ফলে এই যুদ্ধটা কখনো তাদের একার যুদ্ধ না, সম্মিলিত যুদ্ধ। আমি এই প্রশ্নটি আপনার কাছে ফিরে এসে শুনবো, প্রশ্নটির উত্তর। সেটি হলো যে যুদ্ধটা শুরু করলো তো কিছু যৌক্তিক কারণ দেখিয়ে, সেই কারণগুলো কি সমাধান হলো, কিংবা এই যুদ্ধ করে আসলে আমেরিকা কিংবা ইসরায়েল কি পেল? যুদ্ধ সূচনা করেছে ইসরায়েল, কি পেল? কারণ যুদ্ধবিরতি হয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু অ্যাচিভমেন্ট সেখান থেকে পেয়েছে। আপনার কাছে শুনবো, তার আগে একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার কাছে উত্তরটি শুনতে চাই। ধন্যবাদ জিওবা, এবং আপনি আপনার মাধ্যমে টিভিএন দর্শক শ্রোতাদের। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো শেষ হওয়ার মতো যুদ্ধ না, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ যুদ্ধ। এই যুদ্ধ চলে আসছে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে সময় আমেরিকার সুপেরিয়রিটি বা লিডারশিপ পৃথিবীতে কায়েম হয়েছে, তখন থেকে আমরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাতে এদেশ আক্রমণ, আমেরিকার ঘাঁটি স্থাপন। আপনি জানেন যে সারা পৃথিবীতে প্রায় 750টির মতো আমেরিকান ঘাঁটি রয়েছে প্রায় 80টা দেশের মধ্যে। অর্থাৎ আমেরিকা তার সুপ্রিমেসি আর লিডারশিপকে কায়েম করার জন্য তারা তাদের পাওয়ারকে যেভাবে খুশি এক্সারসাইজ করার সেভাবে তারা করবে, কারণ এটা হচ্ছে তাদের তাদের হচ্ছে আত্মমর্যাদার একটা ব্যাপার। এট দ্য সেম টাইম পৃথিবীকে নিয়ন্ত্রণের একটা তাদের একটা নিজস্ব লিপ্সা বা অভিলেষ বলা যেতে পারে। মধ্যপ্রাচ্য যেহেতু সম্পদের জায়গা, সেখানে তেল রয়েছে, তেল দিয়ে শিল্প কারখানা ইউরোপের চলে, আমেরিকার চলে, সুতরাং সেখানে আমেরিকাকে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে। এবং এই নিয়ন্ত্রণ বজানোর জন্য আপনি ইসরায়েলকে আলাদা দেশ হিসেবে না থেকে সেটা বলতে পারেন যে আমেরিকার একটা এক্সটেনশন বলতে পারেন, যার ফলে আমেরিকার যত সফিস্টিকেটেড অস্ত্র আছে সেগুলো সবকিছু গ্রাউন্ড ট্রেস্ট কিন্তু হয় মধ্যপ্রাচ্যের মধ্যে বিভিন্ন দেশের মধ্যে। আপনি দেখেছেন যে ইরাক যুদ্ধের পর সিরিয়া, লিবিয়া থেকে শুরু করে এখন আমরা ইরানের দিকে দেখেছি। এরপর যদি অন্য কোনো দেশ যদি বাড়াবাড়ি বা চ্যালেঞ্জ করার চেষ্টা করে ইসরায়েলকে, তাহলে সেই দেশের উপরে যুদ্ধ চলবে। অর্থাৎ এই যুদ্ধ কখনো আসলে শেষ হবে না। এখন কথা হচ্ছে যে
এখানে আসলে ইন্টারেস্টটা কার বেশি? ওয়েল, অফকোর্স এটা আমেরিকান ইন্টারেস্ট বেশি। ইসরায়েল কোনো কিছুই করবে না যা আমেরিকার দ্বারা গ্রিন সিগন্যাল প্রাপ্ত না। এবং আমরা দেখেছি যেটা মাহমুদুল্লাহ ভাই খুব যথার্থ বলেছেন যে ব্যাক এন্ড ফোর্থ ইসরায়েল যে কথাগুলো বলে, আমাদের প্রেসিডেন্ট যে কথাগুলো বলে, এগুলো আসলে মূলত হচ্ছে যে ইসরায়েলেরও যুদ্ধ, এট দ্য সেম টাইম এটা আমেরিকারও যুদ্ধ। এখন কথা হচ্ছে যে এই যুদ্ধ থেকে আমরা আসলে পাবো কি, এবং এই যুদ্ধ থেকে মুসলিম দেশগুলোই বা কি পাবে? এখান থেকে আসলে যুদ্ধে কেউ উইন হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে যুদ্ধে কোনো সর্বশেষ কথা থাকে না, সর্বশেষ নীতি থাকে না। একটা কথা আছে না, there is no principle or formula of love and war। যুদ্ধের এবং ভালোবাসার মধ্যে আসলে শেষ বলতে কোনো কিছু থাকে না। আপনি যে কথাগুলো ইদানিং কাল আপনি দেখছেন, এই যে যুদ্ধ বিরতির কথা, এটা ইসরায়েল, আমি কথার কথা ধরে নিলাম যে এটা ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ বিরতিতে তারা সম্মত হয়েছে। যদি এটা হয়ে যায়, তাহলে আমেরিকা যদি এই যুক্তি তোলে যে এটা ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে, এটা তো আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতির কোনো চুক্তি বা কোনো ডিক্লারেশন আসে নাই। সুতরাং ইরান যেই নিউক্লিয়ার এনরিচমেন্ট করছে সেটাকে কেন্দ্র করে তো আমেরিকা আবার আক্রমণ করতে পারে। এবং সে কথা বলা হয়েছিল যে প্রথমে মনে করা হয়েছিল সবকিছু অবলিটারেট করে দেওয়া হয়েছে, মিশন সাকসেসফুল, কিন্তু তারপরে দেখা গেল যে যথার্থই যদি কোথাও ইউরেনিয়ামের উপরে আঘাত আসে তাহলে সেখান থেকে আপনার বিকিরণ হওয়ার কথা, সেখান থেকে পরিবেশের উপর একটা প্রভাব পড়ার কথা, কিন্তু সেটা কোনো কিছু হয়নি। এর মানে হচ্ছে যেই টার্গেট নিয়ে ওখানে আক্রমণ করা হয়েছে সেই টার্গেটটা সাকসেসফুল হয়নি। কিন্তু এখন কথা হচ্ছে যে আরেকটা আক্রমণ করার জন্য তো একটা প্রাইমারি প্রস্তুতি দরকার। এটা টাইম বাই করার মতো অনেক সময় হতে পারে যে হ্যাঁ, একটা যুদ্ধবিরতি কথা কাতারের মধ্যস্থতায়, কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি মোটামুটি একটা জায়গা হয়তো তারা তৈরি করেছে, কিন্তু এর মধ্যে দিয়ে ভিতর দিকে হয়তো আরো ইনফরমেশন কালেক্ট করা হবে, আরো গোয়েন্দা তথ্য বের করবে ইসরায়েল, এবং তারপরে খুঁজে বের করা হবে যে ওই 400 কেজি যে ইউরেনিয়াম সেটা আসলে কোথায় লুকানো আছে, কারণ সেটা শেষ না করা পর্যন্ত একটা ভয় তো থেকে যাচ্ছে। আরেকটা যে একটা আমেরিকার একটা লজিক্যাল ভয়টা কেন, এটা যে আপনাকে আমি বলি, ইরান আসলে কি একটা ডেমোক্রেটিক কান্ট্রি কিনা? আমেরিকা একটা থিওরিটিক্যাল মানে থিওলজির উপর বেস করে, অর্থাৎ একটা ধর্মীয়বাদী একটা রাষ্ট্র, একটা ধর্মীয়বাদী রাষ্ট্র যারা মনে করে যে ডেথ টু আমেরিকা, যারা মনে করে যে সেই বিশ্বাসবাদী পৃথিবীর অন্য কোনো বিশ্বাস আসলে সঠিক না, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার কাছে যদি পারমাণবিক অস্ত্র যদি যায়, তাহলে সেই অস্ত্রটা আসলে সঠিকভাবে মানে তার মানে বাস্তবায়ন কি হবে, এবং সেই অস্ত্রটা ওই ধরনের রাষ্ট্রের কাছে থাকার জন্য একটা যথার্থ ভয়ের একটা কারণ থেকে যায়। এগুলোকে বিভিন্ন অজুহাত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইরান কি কারোর জন্য থ্রেট কিনা? আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন, একমাত্র ইরান যুদ্ধ বাদে নেইবার কোনো কান্ট্রিকে প্রথম আঘাত করার বা আক্রমণ করার এরকম কোনো নজির কিন্তু ইরানের ইতিহাসে নেই। এবং ইরান কিন্তু বারবারই বলে আসছিল যে তার এই ইউরেনিয়াম এনরিচমেন্টটা হচ্ছে পিসফুল এবং এটা পারমাণবিক বোমার তৈরির জন্য না। এবং খামেনি কিন্তু এই কথা অতীতেও বলেছেন যে পারমাণবিক বোমা হচ্ছে কাইন্ড অফ ইসলামী বিশ্বাসে এটা একটা হারাম, এবং সেই অস্ত্র দিকে তারা কখনো যাবে না। এখন কথা হচ্ছে যে আপনি পারমাণবিক অস্ত্র নাই এবং পাইলেন না, তো একটা দেশকে যদি আপনি এভাবে আক্রমণ করেন, তাহলে এটা আসলে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি কিন্তু একটা বিশ্বাসহীনতা তৈরি করে ওখানকার আশপাশের দেশগুলো, বিশ্ববাসী। আপনি দেখেছেন কিছুদিন আগে ইউনাইটেড নেশনসে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধবিরতি নিয়ে একটা প্রস্তাব উঠেছিল। 15টা সিকিউরিটি কাউন্সিলের মেম্বারের মধ্যে 14টা যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে। আমেরিকা একা ভেটো দিয়ে সেই প্রস্তাবকে মানে নাকচ করে দিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি যদি একটা সঠিক বিশ্ব ব্যবস্থা চান, তাহলে তো বিশ্ব নীতির উপর দাঁড়িয়ে জাতিসংঘকে রেসপেক্ট করে ইন্টারন্যাশনাল এজেন্সি এবং সংস্থাগুলোর উপরে নির্ভরশীল হয়ে তো আপনাকে অ্যাপ্রোচটা করতে হবে। এটা যদি শুধুমাত্র ইসরায়েল আমেরিকার যদি অ্যাপ্রোচ হয়ে থাকে, তাহলে হবে কি আস্তে আস্তে আমি পৃথিবীতে সব সভ্যতার আমরা পতন দেখেছি, হতে পারে আমেরিকার সভ্যতার পতনের একটা শুরু হতে পারে, কিন্তু এটা অনেকে প্রেডিক্ট করছেন। আর লাস্ট একটা কথা বলি, পুতিন কিন্তু সর্বশেষ যে ঘোষণা দিয়েছেন যে তিনি ইরান সহযোগিতা চাইলে তাকে সহযোগিতা করবে, এটা কিন্তু একটা ভয়ের আশঙ্কা থেকেও কিন্তু এই জায়গাটা তৈরি হতে পারে। কারণ দেখেন, রাশিয়ার কাছে কিন্তু আমেরিকার সমপরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। যদি এই পারমাণবিক অস্ত্রগুলো বা বোমাগুলো যদি ইরানকে সরবরাহ করা হয় কোনোভাবে, তাহলে কিন্তু এটা বিশাল ধরনের একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। সুতরাং সেই সংখ্যা থেকেও কিন্তু এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্টের ধোঁয়াশা পরিবেশ চলছে বলে এটা হলেও হতে পারে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, আসলে যুদ্ধ শুরু হলো, শেষ হলো, আমরা ধরে নিচ্ছি শেষ হলো, কে কি পেলো? আসলে এতগুলো প্রাণহানি, এত সম্পদের ক্ষয়ক্ষতি, পেলোটা কি, অর্জনটা কি? ইরান তো যুদ্ধ শুরু করেনি, যারা শুরু করেছে তারা কি করে? প্রথমে ইসরায়েলের কথা ধরা যাক। এইটা কোন রকম সন্দেহ ছাড়াই আমরা একবারে স্পষ্ট বলতে পারি, ইরানের সামরিক শক্তি ভয়ঙ্কর ভাবে ডিগ্রেড করা হয়েছে। নির্মূল করতে পারেনি, কিন্তু দুর্বল করে দিচ্ছে প্রচন্ড ভাবে। এতগুলো জেনারেলকে হত্যা করা হলো, হত্যা করা হয়েছে, সায়েন্টিস্টদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তার চেয়ে বড় কথা তাদের মিসাইল এখনো পর্যন্ত 2-4টা নিক্ষেপ করছে,
ধরা যাক যদি 1000 মিসাইল থাকে 900 মিসাইল শেষ। যদি 1000 মানে অন্যান্য ধরনের অস্ত্র থাকে যেগুলো কি বলে ছোট ছোট ফ্লাই করে, মানে কি বলে এটাকে, এই যে রকেট, না রকেট নেই, একে যে সাপ্লাই দিয়েছিল আপনার ড্রোন ধরা যায় 1000 ছিল, 1000 ভিতরে এখন তো 100 বাকি আছে। তো ওদের 5000 ছিল, এখন 500 আছে। যাই হোক, তো ফলে তাদের অস্ত্র শস্ত্র ম্যাক্সিমাম করেছে, তাদের বেস গুলো ধ্বংস করে দিয়েছে অধিকাংশ ক্ষেত্রে। যে অস্ত্র কারখানাগুলো সেগুলোকে ডিগ্রেড করে দিয়েছে। অর্থ এই সমস্ত ফলে তাদের যুদ্ধ করার জন্য, ভবিষ্যতে অস্ত্র তৈরির জন্য আবার তারা রিগ্রুপ করে করতে পারবে না তা না, কিন্তু এটা অত্যন্ত সময় সাপেক্ষ হবে এবং খরচের বিষয় আছে। বিপুল ক্ষতি করেছে, এটা বিপুল ক্ষতি করেছে তাদের, এটা লাভ। ফলে একটা ফর্মিডেবল, এবং তার আগে তার পাখা কেটে দিয়েছে। ইরাকে তার সমর্থকদের, ইরানে হুথিদের দুর্বল করেছে, ইয়েমেনে, তারপর ইয়াতে হেজবুল্লাহকে দুর্বল করেছে, ইয়েতে লেবাননে, হামাসকে তো শেষই করে দিয়েছে বলা চলে। ভবিষ্যতের হামাস তৈরির জন্য এইটা ভবিষ্যতের কথা, আপাতত হামাসও শেষ। বলে তাদের পাখাগুলো কেটে দিয়ে তার সে সমর্থক, এখন ইন্ডিভিজুয়ালি এক্সট্রিমিস্ট কিছু তাদের সমর্থক উল্টাপাল্টা কাণ্ড বিভিন্ন জায়গায় ঘটাতে পারে। এটা আপনারা আমাদেরকে দুইজনকে যে সমস্ত জিনিস পাঠিয়েছেন তাতে অনেকের আশঙ্কা, সেটা অন্য কথা। আদারওয়াইজ যে শক্তি অলরেডি, সেগুলো মানে তার নিজের শক্তি, তার সাপোর্টার গুলোকে, এটাই ইসরায়েলের লাভ আপাতত। দূর ভবিষ্যতে এটা না। 1 2 নম্বর হচ্ছে রেজিম চেঞ্জেরও মোটামুটি ক্ষেত্র তৈরি করে ফেলা হয়েছে। 1921 সালে রাজার বাবা রাজা খান মিলিটারি অফিসার ছিলেন, জেনারেল ছিলেন, কাজার ডাইনেস্টির, তাকে কু করে ক্ষমতাচ্যুত করে নিজে ক্ষমতা নিয়েছিল। তারপর সকল পাহলভি ডাইনেস্টি কিন্তু তার পুত্র রেজা শাহ, মানে 1979 সালে খোমেনিদের ইসলামিক বিপ্লবী ক্ষমতাচ্যুত হয়েছে। ফলে ওই দেশের বিরুদ্ধে চক্রান্ত দীর্ঘদিন থেকে চলছে। মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হলো, মানে সে দেশে একটা ডেমোক্রেটিক ইলেকশন মাধ্যমে তিনি এসেছিলেন, সেই তেল সম্পদ জাতীয়করণ। এই আপনি বলছেন কে কি পাচ্ছে? ইরানের ক্ষতি যা হয়েছে, বিপুল ক্ষতি হয়েছে, রিগ্রুপ করা মুশকিল। ইরানের জাতিরা খুব যাত্রাভিমানী জাতি, ফলে তারা তাদের ফ্ল্যাগের পিছনে একতাবদ্ধ। এখন এই মোল্লাতন্ত্র ওদের মেজরিটির লোক হয়তো নাও লাইক করতে পারে, কিন্তু যেহেতু রাষ্ট্র, তার দেশ আক্রান্ত হয়েছে, সেই কারণে তারা এটাকে মোল্লাতন্ত্রেরও সমর্থনে কিছুটা চলে গেছে। তবে চেঞ্জ হলে তো ধরুন মোল্লাতন্ত্র হয়তো খতম হলো, ধরা যাক, লোক খুশি হলো, ধরা যাক, কিন্তু মোল্লাতন্ত্র খতম হওয়ার পর রেজিম চেঞ্জ করলে ওদের কাছে পরামর্শ করে কাকে বসাবে সেটা ঠিক করবে? কোন নপুংসক, কোন তাবেদার এই ধরনের কাউকে তো বসাবে, যারা ওর অঙ্গুলি হলে চলবে। মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলো যে যেমন তাবেদার রাজাগুলো ক্ষমতায় বসে আছে, তেমনি ভাবে এখানে আর কোন তাবেদার বসাবে? তারা যা বলবে তাই। $100 বিলিয়ন দিতে বললে দেবে, $1 ট্রিলিয়ন ব্যবসা দিতে বললে দিবে, যে যা করে যখন করে অস্ত্র, যে অস্ত্র এরা গার্বেজ করে দেবে, ওয়্যার হাউসিং এর একটা বিলিয়ন বছর খরচা ওদের করলে, বেটা তোরা এগুলা কিন, $50 বিলিয়ন, $100 বিলিয়ন ওদের থেকে। ফলে ওই ধরনের একটা তাবেদার রাষ্ট্র দুদিন আগেও পরেও সেদিকে সম্ভবত যাবে। মিনওয়াইল আপাতত 2-3 বছর ধানাই পানাই করে যদি করতে পারে, এই বছরই ধরা যাক উনি যদি, মানে পাকিস্তান তো ওনার নোবেল প্রাইজের জন্য বলে ফেলেছেন, মানে নমিনেট করে ফেলছেন পছন্দ। কি একটা দুর্ভাগ্যজনক ব্যাপার! পাকিস্তান এই গড ফর সেকেন্ড ড্যাম কান্ট্রি, মানে অমানবিক কান্ট্রি, যেখানে মিলিটারি এখনো রুল করে, বেলুচিস্তানে লক্ষ লোকের বেশি তারা মেরে ফেলেছে গত 30-40 বছরে, এখনো হাজার হাজার লোক সেখানে নিখোঁজ আছে। সেই দেশ এখন নোবেল প্রাইজ জন্য করছে, আর আমাদের ওই তথাকথিত মুসলমানরা লাফালাফি করছে যে হা হা এই পাকিস্তান। এবং পাকিস্তানের সাথে গাঁট ছড়ার জন্য আপনার যে আরেকটা সেই প্রসঙ্গে বলা যাবে, ওই পাকিস্তান, বাংলাদেশ আর এই চীন মিলে, এটা তো হবেই না, কারণ আমেরিকার ডিকটেশন, সেটা পরে বলবো। যাই হোক, তো ফলে আর না, লাভ হয়েছে, ইসরায়েল লাভ হয়েছে, এবং 2 দিন আগে হোক পরে হোক আমরা দেখবো
পশ্চিমের লাভ হয়েছে, যুক্তরাষ্ট্রের লাভ হয়েছে। কিন্তু আমেরিকা যে প্রস্তাবটি দিয়েছিল অর্থাৎ পরমাণু চুক্তি করার জন্য যে আলোচনায় বসার বিষয়টি, সে আলোচনা কি হবে বলে আপনার কাছে মনে হয়, যেটি এর আগে কয়েক দফা হয়েছে ফলাফল ছাড়া? সেটা লাস্ট মিটিং এ তো তারা নিজেরাই গেল না, তার আগে ইসরায়েল আক্রমণ করে বসে। তারা তো বলেনি, তারা ওইটা নিয়ে মোটামুটি তো অ্যাডভান্স হচ্ছিল। আজকে আমি জন কেরির বক্তব্য শুনলাম, ডিটেইল ইন্টারভিউ, সিএনএন এ সম্ভবত, সেটাতে উনি বলছেন যে আমরা যে চুক্তি করেছিলাম প্রেসিডেন্ট ওবামার আমলে, সেখানে তো ওদের সেন্ট্রিফিউজেস গুলো সব আমরা ধ্বংস করে দিয়েছি, তাদের অ্যান্টিস্ট ইউরেনিয়াম অধিকাংশ আমরা নিয়ে নিয়েছি, তাদের বোমা বানানোর ক্ষমতা এবং মানে বানানোর ক্ষমতা আমরা মানে অনেক দূরবর্তী করে দিয়েছি, 90% ক্যাপাসিটি কমিয়ে দিয়েছি। তো সেইটা তো অলরেডি চুক্তি হয়েছিল আন্তর্জাতিক 4টি প্লাস জার্মানি, 4+1 জার্মানি সহ, তো একটা চুক্তি তো হয়েছিল। সেই রকম তার চেয়ে বেশি কি চুক্তি? একটা হচ্ছে ট্রাম্প সাহেব মনে আছে গত সপ্তাহে বলেছিলেন সারেন্ডার, নিঃশর্ত সমর্পণ। এখন মানে উনি একদিকে লাস্ট মিটিংটাতে গেলেন না, তারপর আবার বললেন 2 সপ্তাহ টাইম দিলাম ইসরায়েল আক্রমণ শুরু করে, তারপরে 2 সপ্তাহ জায়গায় 2 দিন, তারপরে উনি সেই সময় বললেন সারেন্ডার। ফলে মানে আমি নিজেই কনফিউজ, ইরানিরা তো বাধ্য। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, ইরান অনেক বাধা বিপত্তি, অনেক স্যাংশন ছিল, সবকিছু সত্ত্বেও কিন্তু বলা হচ্ছে যে পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি চলে গিয়েছিল। এই যুদ্ধ, এই হামলা আবার ইরানকে সেই প্ররোচনা দেবে কিনা যে যদি আজকে আমার পারমাণবিক বোমা থাকতো তাহলে তো ইসরায়েল আমাকে হামলা করার সাহস করতো না, আমেরিকা আমার স্থাপনায় বোমা মারার সাহস করতো না, যে কোনো মূল্যে এই কাজটি আমাকে করতেই হবে। অর্থাৎ ভবিষ্যতে যতটা গোপনীয়তার সঙ্গে এতদিন চলেছে তার চেয়ে বেশি গোপনীয়তায়, তার চেয়ে বেশি আর্থিক বিনিয়োগের মাধ্যমে তারা যে কোনো মূল্যে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার প্রসেসে এগিয়ে যাবে কিনা, এমন আশঙ্কা করছেন কিনা? অবভিয়াসলি এটা তো একটা বড় যুক্তি হিসেবে ইরানের এখন কাজ করবে এবং ইরান সেই যুক্তিটাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করবে। দেখেন, পারমাণবিক অস্ত্র এমন একটা অস্ত্র যে এটা হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম ফেলা হয়েছিল, আপনি জানেন তার ভয়াবহতা সারা বিশ্ব এখনো পর্যন্ত মনে রেখেছে, রাইট? দেখেন, উত্তর কোরিয়ার মতো একটা দেশ যেখানে কমিউনিস্ট আছে, যারা কিন্তু ইরানের চাইতে আরো বেশি ভয়ঙ্কর, এবং তারা তো পারলে আর কি মানে এমন ধরনের হুমকি দেয়, শুধুমাত্র এই নিউক্লিয়ার ওয়েপন থাকার কারণে কিন্তু উত্তর কোরিয়াকে কেউ আক্রমণ করার কিন্তু কোনো সুযোগ পায় না। ওখানে কিন্তু আমেরিকার প্রায় 50,000-এর মতো সোলজার রয়েছে, ওখানে ঘাঁটি রয়েছে, কিন্তু কখনো পর্যন্ত উত্তর কোরিয়াকে কিন্তু আক্রমণের কোনো মানে সেই সাহসটা কিন্তু দেখেনি। তো এমন পারমাণবিক অস্ত্র সবাই আসলে অর্জন করতে চায়, হ্যাঁ, এটা তো ইরানও চাইবে, খুব স্বাভাবিক। এবং ইরান এটা একটা বড় লজ্জা এখন তৈরি হলো যে আমাকে তো যে কোনো সময় যে কোনো অজুহাতে আক্রমণ মানে করতে পারে। এবং ইসরায়েল দেখেন যেভাবে করে ফিলিস্তিনকে ধ্বংস করে, যেটা একদম চোখের সামনে সারা পৃথিবীতে ন্যাক্কারজনক ভাবে, যেটা নিয়ে সারা বিশ্বে আন্দোলন হচ্ছে, আমেরিকাতে জনগণ ফুঁসে উঠেছে, এখানকার জনগণ থেকে শুরু করে রাজনীতিবিদ সবাই আমরা এগুলোতে টকশোতে আলোচনা করছি। কিন্তু যে মনে করেন যে আমাদের যে 1% যে সুপার পাওয়ার লোক যারা আমেরিকার সরকার চালায় বা আমেরিকার যে কর্পোরেট ওয়ার্ল্ড দিয়ে চলে, সেই কর্পোরেট ওয়ার্ল্ড এবং তার প্রতিনিধিত্ব করে আমেরিকান সরকার, যে সরকার সেটাকে কোনো ভ্রুক্ষেপে নিচ্ছে না। এই আন্দোলন এত কিছু হচ্ছে, আপনি দেখছেন সারা আমেরিকা ব্যাপী, সারা বিশ্বব্যাপী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে এই ন্যাক্কারজনক হতাহতের জন্য প্রতিবাদ করছে। কিন্তু এটা কি কর্ণপাত হচ্ছে কোথাও? শত প্রস্তাব ভেবে দেওয়া হয়েছে জাতিসংঘের মধ্যে, এবং বিভিন্ন এজেন্সি গুলো বলছে যে ইরান, দেখেন ইসরায়েল 1992 থেকে বলছে যে ইরান হচ্ছে নিউক্লিয়ার বোমার একদম কাছাকাছি পৌঁছে গেছে। 96 সালে, 2000 সালে জাতিসংঘে দেখেছেন আপনি ওই যে একটা পিকচার নিয়ে এসে নেতানিয়াহু দেখাচ্ছিলেন যে এই যে কাছাকাছি চলে গেছে, যে কোনো দিন তারা নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতে পারে, 1 সপ্তাহ পর বানিয়ে ফেলতে পারে। এগুলো এত বোগাস শব্দ দিয়ে মানে তারা মানুষকে কনফিউজ করে রেখেছে, বিশেষ করে তাদের যে ইসরায়েল এবং আমেরিকাতে যে আপনার মানে ইসরায়েল বিশ্বাসী যারা মানুষ আছে, যেমন টেড ক্রুজের মতো যারা রাজনীতিবিদ, কিছুদিন আগে বলেই ফেললো যে মানে যদি আপনি কেউ মানে বাইবেলে নাকি তার কথা মতে যে এমন কথা আছে যে যদি আপনি ইসরায়েলকে ব্লেস করেন তাহলে আপনি ব্লেস হবেন, ইসরায়েলকে যদি আপনি কার্স করেন তাহলে আপনি কার্স হবেন। এই বিশ্বাস নিয়ে যখন এই দেশের রাজনীতিবিদরা চলে, তখন আসলে তাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? তো এখন এই দেখেন, আমেরিকা ইসরায়েলের মূল টার্গেটই হচ্ছে মধ্যপ্রাচ্যকে ডিভাইড করা এবং দুর্বল করা। ডিভাইড এবং দুর্বল করলে যেটা হবে, সেখান থেকে এনার্জি তারা অনায়াসে নিতে পারবে এবং সেই দেশগুলোকে অনায়াসে শাসন করতে পারবে। মধ্যপ্রাচ্যে একটা দেশের মধ্যে সঠিক গণতন্ত্র নেই, এটা আপনিও জানেন, আমিও জানি। দেখেন মিশরের মতো এত বড় একটা দেশ, সেখানে একটা মানে সামরিক শাসক সেখানে বসিয়ে রেখেছে, যা বলে তাই শোনে। আবার দেখেন সিরিয়ার মধ্যে নতুন যে ক্ষমতায় যারা আসলো,
এরা কোনো এই যে এত বড় একটা আক্রমণ হচ্ছে, ফিলিস্তিনিদের মেরে ফেলা হচ্ছে, সিরিয়ার রাষ্ট্রপ্রধানের কোনো বক্তব্য আপনি শুনেছেন? শুনবেন না। সৌদি আরব কিংবা অন্যান্য যে বড় বড় দেশগুলো আছে, এই যে ফিলিস্তিনিদের এইভাবে হত্যা করা হলো, তারা শক্তিশালী কোনো ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে কিংবা ওআইসি লেভেলেও যদি একটা বড় ধরনের প্রস্তাব বা একটা হুমকি দমনের একটা প্রস্তাব যদি নিয়ে আসতো, তাও না বুঝতাম যে মুসলিম রাষ্ট্রগুলো তারা একসাথে আছে। না, আমেরিকা এবং ইসরায়েলের নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা এবং ডিভাইড এন্ড ডিসেগ্রিগেট করা, এবং তার মাধ্যমে তাদের সুপ্রিমেসি সেখানে বজায় রাখা, এবং ওখানকার সম্পদ যতদিন আছে ততদিন তাদেরকে এই কাজটা করতেই হবে। যখন সম্পদ শেষ হয়ে যাবে তখন সেখানে ভিন্ন অবস্থা দাঁড়াবে, কিন্তু আপাতত সেখানে তাদেরকে এই কাজ চালাতেই হবে। এবং এই যেটা মাহমুদুল্লাহ সাহেব খুব যথাযথভাবে বলেছেন যে এই যুদ্ধে লাভবান কিন্তু ইসরায়েল হলো। ইসরায়েল যেটা চেয়েছে, তার আশপাশে যত শক্তিগুলো ছিল, হেজবুল্লাহ থেকে শুরু করে, হামাস থেকে শুরু করে, সিরিয়া, লেবানন, মিশর থেকে শুরু করে ইরান, এখন সবগুলোকে দুর্বল করে দিয়ে নিজের ওখানে একটা করায়ত্ত প্রতিষ্ঠিত করা, এবং সেটাতে ইসরায়েল একমাত্র সফল হয়েছে। এখানে ইসরায়েলকে একমাত্র আমরা সফল হিসেবে বলতে পারি। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতি নেওয়ার আগে যে বিষয়টি, বিরতির পরে আমরা এসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো নিউ ইয়র্ক সিটির মেয়র, ডেমোক্রেটিক মেয়রের প্রাইমারি যে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে আছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। আলোচনা যাওয়ার আগে আমরা একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, সবশেষে যে খবরটি আছে সেটি হলো যে দুই পক্ষই, অর্থাৎ ইসরায়েল এবং ইরান, দুই পক্ষই এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, এবং স্টেট সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত, তারা ইরানের সাথে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট চ্যানেলে কথা বলেছেন। তবে চূড়ান্ত কাজটি করেছেন কাতারের আমির, সেই কারণে কাতারের আমিরকেও টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মত হয়েছে। যে অনিশ্চয়তা ছিল সেটা কিছুটা কেটেছে হয়তো। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি নিউ ইয়র্ক সিটি নির্বাচন নিয়ে। আগামীকাল রাত পোহালেই নির্বাচন, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। এবারে নির্বাচনে একটা আগে থেকে বেশ রমরমা একটা আমেজ, এবং বলা হচ্ছে 2021-এ যে প্রাইমারি হয়েছিল ডেমোক্রেটিক, তার তুলনায় দ্বিগুণ ভোট হয়েছে আগাম ভোটের সময়, এবং আশা করা যাচ্ছে আগামীকালকেও ব্যাপক ভোটাররা অংশগ্রহণ করবেন। পুরো বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই। অ্যান্ড্রু কুমো এবং জোরান মামদানি কাকে এগিয়ে রাখবেন, কে আসলে ডেমোক্রেটদের পক্ষ হয়ে, সিটির জনগণের পক্ষ হয়ে আসলে প্রতিনিধিত্ব করতে পারবেন বলে আপনার কাছে মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। কাকে আমি এগিয়ে রাখলেই তিনি জয় হবেন কিনা সেটা আরেক কথা। এখন পর্যন্ত সর্বশেষ যে জরিপ, জনমত জরিপ, তাতে দেখা যাচ্ছে এখনো অ্যান্ড্রু কুমো মামদানির চাইতে বেশ ডাবল ডিজিটে এগিয়ে আছে। না, আজকে এমারসন কলেজ যে জরিপটি দিয়েছে সেটি হলো অ্যান্ড্রু কুমো 35%, জোরান মামদানি 32%, অর্থাৎ একেবারে ক্রস করার কাছাকাছি। তাহলে একেবারে, হ্যাঁ, এটা সর্বোচ্চ আমি দেখিনি। যাই হোক, তাহলে কাছাকাছি আসছে, এবং বলা যায় না শেষ মুহূর্তে 3% তিনি অতিক্রম করতে পারেন, কারণ একটা গ্রুপের ভিতরে, ইয়াংদের ভিতরে, এবং তাছাড়া তরুণরা ছাড়াও মুসলমান যারা আছেন তাদের অনেকের ভিতরে, এবং যারা এখন আরেকটা সমস্যা হচ্ছে যে তারা মনে করছেন যে এই শেষ পর্যন্ত এই দুইজনের ভিতরে লড়ে, অন্যদের তারা হিসাব থেকে বাদ দিচ্ছেন যে ওরা হবে না। যারা এটা মনে করছেন তারা ভাবছেন যে কুমুর মতো একজন বুলি টাইপের লোক, এবং একজন যার বিরুদ্ধে চারিত্রিক দুর্বলতার এবং যৌন হয়রানির, এই ধরনের একটা লোক আমাদের মেয়র হবে, এটা ঠিক হবে না, এই ধরনের বক্তব্য আছে। ফলে একেবারে সবাই মুসলমান হওয়ার কারণে মামদানিকে দিন দিচ্ছেন তা না, বিপুল সংখ্যক তরুণ উজ্জীবিত বোধ করছেন, এই একটা। 2 নম্বর হচ্ছে যে আরেকটা গ্রুপ আছে যারা মনে করছে যে একটা বিশেষ সার্কেল, বিশেষ মহল, ওই 20-30 বছর একটা গ্যাপ দিয়ে তারপর তারা নিজের হাতে এই শহরকে, এই স্টেটকে কবজা রাখতে চায়, সে ধরনের একটা গ্রুপ আছে। নানা কারণে মামদানি বা জনপ্রিয়তা পেয়েছেন যেতে পারেন, কিন্তু ফলে বলা যায় না এখনো পর্যন্ত এই দুইজনকে আপনি টপ রাখতে পারেন। 3 নম্বরে আছেন ব্যাডল্যান্ডার, তার সম্ভাবনা আমি দেখি না যে তিনি 1 নম্বরে এসে যাবেন, তা আর কেউ না। ফলে এই দুইজন ভিতরে এখন কথা হচ্ছে চূড়ান্ত এটা হওয়ার পর তো নির্বাচন হবে। আরেকটা জিনিস হচ্ছে এই নির্বাচন যখন হবে, ধরো এখন আমি আনন্দ প্রকাশ করলাম হয়ে গেছে, বাস্তবতা হচ্ছে নিউ ইয়র্কে যে মানে এস্টাবলিশমেন্ট, সব দুই দলের এস্টাবলিশমেন্ট, বাইরের এস্টাবলিশমেন্ট, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, অন্যান্য
তারা ডেফিনেটলি মামদানিকে প্রতিরোধ করবে সর্বশক্তি দিয়ে। যদি মামদানি এই কালকে বেশি প্রাইমারিতে জিতেও আসেন। ডেমোক্রেটিক পার্টির নমিনিও তাকে জিততে দেবে, তখন রিপাবলিকান কাউকে সমর্থন করবে বা একজন ইন্ডিপেন্ডেন্ট হঠাৎ গিয়ে আসবে। আমি জানি না, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে তরুণ এবং সবাই মিলে যে মামদানিকে সমর্থন করছেন, এটা ধর্মীয় কারণে না হয় তারুণ্যের কারণে, ওনার আইডিয়াজ এর কারণে হতে পারে। ওনার কিছু কিছু আইডিয়া সম্পর্কে বলা হচ্ছে সেগুলো বাস্তবসম্মত না, সেটা একটা প্রশ্ন আসছে। আরেকটা হচ্ছে, এটাও সত্য কথা, টু বি অনেস্ট আমার অপিনিয়ন আমি বলছি, 33 বছর একজন যুবক যার অ্যাবসলিউটলি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেরিয়েন্স নেই, তিনি এসে মানে এইরকম একটা জটিল শহর, বড় শহর, বিশাল অনেক বড় বড় অনেক পৃথিবীর অর্ধেক দেশের চাইতে নিউ ইয়র্ক সিটির জনসংখ্যা সম্ভবত বেশি, তো ফলে এবং বাজেট, অন্তত বাজেট বেশি, সেটা চালানো তার পক্ষে মুশকিল হবে। ফলে এইটা শেষ পর্যন্ত এস্টাবলিশমেন্ট মিলে, এস্টাবলিশমেন্ট পলিটিক্স গুলো মিলে এবং ভেস্টেড ইন্টারেস্ট গুলো মিলে প্লাস এই বাস্তবতা সব মিলে তাকে জয় হতে যায় মনে হয় না। এই কিন্তু ওই মাত্র 3% যেটা আপনি এবং রশিদ সাহেব দুজনে বললেন, সেটাতে যদি এগিয়ে থাকেন তাহলে এইটা তিনি কালকে মানে বেশি ভোট পড়লে তাদের ভিতরে হয়তো উজ্জীবিত যারা তারাই বেশি ভোট দিতে যাবে, তাদের কারণে তিনি হয়তো হয়ে যেতে পারেন। কিন্তু এট দি এন্ড অফ দি ডে নির্বাচিত হবেন কিনা সে সম্পর্কে সন্দেহ। আবার এখনো তিনি ওই 3% অতিক্রম করতে পারবেন কিনা সেটাও তো নিশ্চিত। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে শুনতে চাই, 33 বছর বয়সকে যেটি বলা হচ্ছে যে তার অভিজ্ঞতার জায়গাটাতে ঘাটতি আছেন। নিউ ইয়র্ক সিটি অর্থাৎ আমেরিকাতে তো পরিচালনা নয়, নিউ ইয়র্ক সিটি পরিচালনা করার একটা বিষয় আছে। তো মামদানি কি পারবেন এই চ্যালেঞ্জগুলো উতরে যেতে? কি মনে হয় আপনার কাছে? আমরা আশাবাদী এবং আমরা চাই যে, আমরা তো সবসময় ইতিহাস গড়তে বিশ্বাস করি, আমেরিকা ইতিহাস গড়তে বিশ্বাস করে, এবং মামদানি এবার মেয়র হবেন এবং তিনি মেয়র হয়ে নিউ ইয়র্ক সিটির মতো শহরকে চালাবেন, সেটা তো আমরা সবাই এখন খুবই এক্সাইটেড আগামীকালকে সেটা দেখার জন্য। আপনি জানেন যে এখানে ডেমোক্রেটিক পার্টি থেকে যিনি প্রাইমারিতে জিতবেন তারই কিন্তু মেয়র হওয়ার সম্ভাবনা বলতে পারেন আপনি 100%, কারণ হচ্ছে রিপাবলিকানরা আমাদের এখানে মেয়র হতে পারে না, এটা ডেমোক্রেটিক স্টেট, আপনি সেটা জানেন। এবং সর্বশেষ আপনি একটা সর্বশেষ বড় যে জরিপটা, যে ফাইন্যান্সিয়াল মেজর ইন্ডিপেন্ডেন্ট একটা পোল করা হয়েছে, যেটা এমারসন কলেজ করেছে, আপনি এখানে দেখেছেন যে এটা কিছুদিন আগে এসেছে, যেখানে 52% এগিয়ে আছেন, 52% ভোটাররা চাচ্ছেন হচ্ছে মামদানিকে, এবং 48% ভোটাররা এখনো পর্যন্ত কোমর দিকে রয়েছেন। এবং আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে ক্রস এন্ডোর্সমেন্ট, অর্থাৎ যেটা আপনার আমাদের নিউ ইয়র্ক সিটির যে কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডারের কিন্তু সমর্থন 13% এর মতো ভোট রয়েছে, এবং ব্র্যাড ল্যান্ডার কিন্তু আজকে প্রকাশ্য জনসভায় কিন্তু বলছেন যে আমাকে 1 নম্বর ভোট দিলে 2 নম্বরে চয়েস দিবেন হচ্ছে মামদানিকে। আবার মামদানিও কিন্তু তার ক্যাম্পিং এর মধ্যে একই কথা বলছে যে আমাকে 1 নম্বরে ভোট দিলে 2 নম্বরে ভোট দিবেন ব্র্যাড ল্যান্ডারকে। তো এই ক্রস এন্ডোর্সমেন্টটা কিন্তু একটা বড় একটা প্রভাব পড়ে। তারপর আমি বলি, হু ইজ মামদানি? মামদানি কেন আমাদের মধ্যে ক্রেজ তৈরি করেছে? মামদানি হচ্ছে একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে আসা, উগান্ডার একজন জন্মগ্রহণ করা, 7 থেকে 8 বছর বয়সে তিনি আমেরিকা আসেন। তার পিতার কিন্তু একটা পিতা মাতা দুজনেই কিন্তু ইন্ডিয়ান ডিসেন্ট থেকে, তার বাবা একজন মুসলিম, তার মা ছিলেন একজন শিখ এবং ফিল্ম মেকার। সেই ব্যাকগ্রাউন্ড থেকে, উগান্ডা থেকে তিনি সাউথ আফ্রিকায় পড়াশোনা করেন, তারপরে তিনি আমেরিকা আসেন, এবং আমেরিকা এসে উনি কিন্তু উনার যে একবারই এক্সপিরিয়েন্স দেয় সে কথা কিন্তু আপনি বলতে পারবেন না। ফার্স্ট অফ অল, এই মানুষটা স্টেট অ্যাসেম্বলির কিন্তু মেম্বার হিসেবে তিনি কাজ করার অভিজ্ঞতা কিন্তু রয়েছেন, রাজনীতি তিনি অনেকদিন ধরেই কিন্তু করছেন। 2 হচ্ছে যে তিনি কাদের জন্য কাজ করে আসছেন, তার জীবনের ইতিহাস যদি আপনি দেখেন, যেসব মানুষ রেন্টের কারণে ভিক্টিমাইজ হয়েছিল, তাদের জন্য, যেসব মানুষের বাড়ি ফোরক্লোজার হচ্ছিল, একটা সময় আপনি দেখেছেন ফোরক্লোজারের কারণে অনেক মানুষ সর্বশান্ত হচ্ছিল, সেই মানুষগুলোর সাথে কাছে থেকে তিনি কাজ করেছেন। নট অনলি দ্যাট, এই যে ট্যাক্সি ইন্ডাস্ট্রিটা আছে, এত বড় একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিতে যখন মেডালিয়ান প্রাইস কমে যায়, মানুষ ড্রাইভারের আত্মহত্যা করা শুরু করে, তখন এই মেডালিয়ান ওনারদের স্বার্থে তিনি আলবেনিতে এবং কি ওয়াশিংটনে গিয়ে তিনি এটার পক্ষে কাজ করেছেন, আন্দোলন করেছেন। নট অনলি দ্যাট, তিনি একজন মনে করেন যে প্রো প্যালেস্টাইন মানুষ, এবং এই যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ নিয়ে তিনি খুবই ভোকাল, ভেরি আউটস্পোকেন একজন পার্সন। এটার কারণে তার প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে। এবং নট অনলি দ্যাট, ফাইনালি আপনি নিউ ইয়র্ক সিটিতে আপনি জানেন যে এটা হচ্ছে সিটি অফ ইমিগ্রেন্ট পিপল, এখানে কিন্তু আমরা ইমিগ্রেন্ট এই মেজরিটি, এবং তিনি কিন্তু একজন ইমিগ্রেন্ট। তিনি দেখবেন অ্যাক্রস দ্য লাইন তিনি সব ধরনের কমিউনিটির কাছে কিন্তু প্রতিদিন যাচ্ছেন। এত
মানে এনথুসিয়াস্টিক, এত এনার্জেটিক, এত ভোকাল, এত আউটস্পোকেন এবং এত সুন্দর করে কথা বলা, সব ল্যাঙ্গুয়েজে মোটামুটি নিজেকে প্র্যাকটিস করা এবং প্রত্যেক গ্রুপের কাছে গিয়ে নিজেকে যেভাবে করে তুলে ধরছেন, আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেন মানদানিতে পড়ে গেছে। আর ওদিকে অন্যদিকে কোমো, তিনি যে তার প্রধান শক্তির সুপার প্যাক। আমরা একটু শেষ করবো। আচ্ছা, আমি এক সেন্টেন্সে শেষ করি। সুপার প্যাকের অর্থাৎ 24 বা 30 মিলিয়ন ডলার তিনি কালেক্ট করেছেন এখানে ক্যাম্পেইন করার জন্য, নেগেটিভ ক্যাম্পেইন করার জন্য, যেগুলো আসলে এবার আমি মনে করি জনগণই এবার প্রিভেল করবে। আমরা জনগণ এবার মামদানি, এবং আমরা আগামীকালকে সবাই ভোট দিতে যাব। আমি ইতিমধ্যে ভোট দিয়েছি এবং সবাই ভোট দিতে যাবেন। আমরা নিউ ইয়র্ক সিটিতে একটা ইতিহাস করতে চাই। রাইট। আপনার কাছ থেকে সংক্ষেপে এই বিষয়টা আশাবাদের দিক থেকে বাংলাদেশি কমিউনিটি যাতে ভোট দিতে যায় সে আহ্বানটা আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই আগামীকাল। হ্যাঁ, আমি চাই, নিশ্চয়ই আমরা উভয় চাই যে বাংলাদেশি কমিউনিটি আপনি যাকেই ভোট দিন, ভোটটা খুব ইম্পর্টেন্ট। ভোট দিলে আপনার কমিউনিটির ইম্পর্টেন্স বাড়বে, এবং তাছাড়া এটা একটা দায়িত্ব, যিনি নাগরিকত্ব নিয়েছেন ভোটার হওয়া উচিত ছিল। ভোটার যদি না হয়, লাস্ট মোমেন্টেও সম্ভবত ভোটার না হয়, ওখানে মানে অলরেডি ভোটার না হলেও সেখানে কিভাবে যেন ভোট দেওয়া যায়। ভোট দেওয়া জরুরি কর্তব্য, অবশ্য কর্তব্য, সবাই ভোট দেবে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। মঙ্গলবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত 15 ঘন্টা ব্যাপী ভোট গ্রহণ করা হবে। আপনার কাছাকাছি কেন্দ্রে প্রায় 1100-র উপরে কেন্দ্রে 5টি বড়তে ভোট দেওয়া যাবে। আপনার কাছাকাছি কেন্দ্রে গিয়ে আপনি ভোটটি প্রয়োগ করার চেষ্টা করবেন, এবং মনে রাখবেন যখন আপনি ব্যালট পেপারটি হাতে পাবেন সেখানে আপনার জন্য 5 জন মেয়রকে আপনি র্যাঙ্ক জাজ করার সুযোগ পাবেন। 1, 2, 3, 4, 5 জনকে আপনি র্যাঙ্কিং করবেন, এবং একই সঙ্গে কন্ট্রোলার পদে একজনকে, পাবলিক অ্যাডভোকেট পদে একজনকে, জাজ পদে আছে, এবং আপনার স্থানীয় যে কাউন্সিলর 51টি কাউন্সিলর ম্যানের নির্বাচনটিও আগামীকালকেই এই প্রাইমারিটি অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকটি জায়গায় আপনি ভোট দেবেন এই কারণ এই ভোটগুলো যারা দিচ্ছেন তাদের অরিজিন কি, অর্থাৎ তারা কোন কমিউনিটির, তারা বাংলাদেশি, মুসলিম অথবা অন্য ধর্মাবলম্বী কিনা, সবকিছু কিন্তু কাউন্টিং করা হয়। এবং পরবর্তীতে যখন এই প্রার্থীরা দেখবেন যে বাংলাদেশি কমিউনিটির ভোটাররা তারা অ্যাক্টিভলি সবসময় ভোট দিয়ে থাকেন, তারা রেজিস্টার্ড ভোটার, তখন তারা যখন ভবিষ্যতে কোনো নীতি প্রণয়ন করবেন অবশ্যই বাংলাদেশি কমিউনিটির স্বার্থের বিষয়টি মাথায় রেখেই তারা করবেন, এবং এই কারণেই আপনাকে আসলে ভোট দিতে যেতে হবে। আমরা TVN 24 নিউজ নেটওয়ার্ক থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আগামীকাল 15 ঘন্টা ভোট দেওয়ার যে সুযোগটি রয়েছে, আপনার নাগরিক অধিকার প্রয়োগের সুযোগটি রয়েছে, সেটি অবশ্যই গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।